মেয়েরা ছেলে পটানোর জন্য আর ছেলেরা মেয়ে পটানোর জন্য এই কাজটা বেশি করে, যে নতুন একটা গার্লফ্রেন্ড হয়ে গেছে জিম বাদ, নতুন একটা বাইক হয়ে গেছে জিম বাদ, এখন বাইকই চালিয়ে বেড়াচ্ছি আমি। ফ্যামিলির সাথে পাহাড়ে ঘুরতে যেতে চাই, ওই পাহাড়ে যদি কেউ পড়ে যেতে চাই বা কেউ বিপদে পড়ে তাকে যেন আমি উদ্ধার করতে পারি 70 বছর বয়সে, আমি ওই শক্তিটা চাই। মানসিক দুশ্চিন্তায় মানুষ পড়ে কখন, যখন সে কোনো একটা লাইফের কোনো একটা বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে। প্রতি 74 দিন থেকে 76 দিন পর পর নতুন স্পার্ম তৈরি হয়। কোনো একটা ব্যক্তি, কোনো একটা পুরুষ মানুষ যদি 74 থেকে 76 দিনের জন্য ভালো খাদ্যাভ্যাস, লাইফস্টাইল এবং ঘুমায় ঠিকঠাক মতো, স্ট্রেস কম নেয়, তাহলে তার বাচ্চার ভিতরে হাই প্রেশার হওয়া, ব্লাড প্রেশার হওয়া, ডায়াবেটিস হওয়ার চান্সেস কমে যাবে। যে ক্যারিয়ার চয়েস করেছে, ফার্স্ট প্রথমেই মাইন্ডে সেট করতে হবে যে আমি এটার বাইরে অন্য কোনো কাজ করবো না, যদি ফেল হই এইটা করেই মরবো। স্রোতের বিপরীতে হাঁটার সাহস কজনেরই বা আছে? প্রথাগত চাকরির পেছনে না ছুটে মাত্র 20 বছর বয়সে যিনি বেছে নিয়েছিলেন উদ্যোক্তা হবার পথ, আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বর্তমান প্রজন্মের ফিটনেস আইকন এবং সফল উদ্যোক্তার প্রতিচ্ছবি আবু সুফিয়ান তাজ। আমরা কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন ভাইয়া? অসংখ্য ধন্যবাদ ভাই প্রথমে আপনাকে, যে এত সুন্দর স্টুডিওতে আমাকে আমন্ত্রণ করেছেন, আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে এই সময়টা রমজান মাসে কেমন যাচ্ছে? যাচ্ছে ভালোই। রমজান মাসে সময়টা খুব দ্রুত পাস হয়ে যায়। ধরেন এই সেহরি থেকে ওঠার পর, সেহরি সময় ওঠার পর তারপরে খাওয়া দাওয়া করা, তারপরে সকালবেলা ওঠা, যেহেতু আমি এক্সারসাইজও করি টুকটাক, সকালবেলা কখনো ওয়াকিংয়ে যাই, কখনো ফুটবল খেলা হয়। আমাদের এলাকা যেটা আছে সেখানে যারা আমার বন্ধু বান্ধব আছে বা যারা ছোট ভাই আছে তাদের সাথে আমি ফুটবলও খেলি অনেক সময়। তো এইভাবে টাইমটা পার হয়ে যায়। তারপরে তো সারাদিনে আছে নামাজ থাকে, ইফতার থাকে, পরিবারের সাথে থাকা হয়। তো মূলত সব দিক দিয়ে আমি মোটামুটি আমার সবসময় এমন সব কাজগুলো করি যেগুলো আসলে আমি পছন্দ করি খুব বেশি, আর আমার এইভাবে দিনটা খুব ভালোই পার হয় প্রত্যেকটা দিনই। আমরা যদি পেছনে ফিরে যাই, যে এই যে ফিটনেস আইকন হয়ে ওঠা এবং ফিটনেসের প্রতি যে দুর্বার আকর্ষণ, এটা আসলে কিভাবে মানে মনের মধ্যে গড়ে উঠলো? প্রথম কথা হলো যে ফিটনেস আইকন তো হতে চাইনি আমি। সবসময় এটা বিলিভ করি যে আমি একটু দ্রুত পপুলারিটি পেয়ে গেছি। কারণ কি, আমি যেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করি ওগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল ব্যাপার-স্যাপার। ওগুলো হ্যাঁ, আমি সহজ করে বলার চেষ্টা করি মানুষকে। তো সেই ব্যাপারগুলো যদি আমি আজ থেকে 2 বছর পর লাইমলাইট পেতাম, তাহলে হয়তোবা আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম। হ্যাঁ, 2 বছর আগে যেভাবে কথা বলতাম তার থেকে অবশ্যই এখন ভালো মতো কথা বলি বা প্রেজেন্ট করি। তো এই সাকসেসটা আরেকটু স্লো আসলে ভালো হতো। তো ফিটনেস আইকন হয়েছে মানুষ বলে, কিন্তু বিলিভ করি যে আমি আসলে কি ভেতরে বাইরে যেটা চিন্তা করি সেটাই বলি। এই কারণে হয়তোবা কথাটা একটু ভালো মতো বের হয় বা মানুষ আরো ভালো মতো, আরো সাবলীলভাবে নেয় এটাকে। শুনতে তাদের কাছে ভালো লাগে, হয়তোবা তার জন্য ভালোবাসে। তো এটার জন্য আমি কৃতজ্ঞ প্রথমত মানুষের, যারা পাবলিক, যারা আমাকে ফলো করে সোশ্যাল মিডিয়াতে বা আদার বাইরে যেগুলো প্ল্যাটফর্মগুলো আছে সেখানে। অনেকে তো পেজ ওপেন করেছে আলাদা আলাদা আমাদের নামে। তবে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমি যে ভিডিওসগুলো তৈরি করি সেটা পুরোটা উপস্থাপন করার, কেটে কেটে না উপস্থাপন করা। এটাতে একটু মেসেজগুলো ডিস্টর্ট হয়ে যায়, তখন অনেকে ভুল বোঝে। তো এই ব্যাপারটা ঘটে একটু বেশি। আর এর পাশাপাশি উদ্যোক্তা হবার যে প্ল্যানটা ছিল, প্রথমত আমি এক্সারসাইজ করতে ভালোবাসতাম। জন সিনার ফ্যান ছিলাম ছোটবেলা থেকেই, রেসলিং দেখতাম। তো তাকে দেখে আমার মনে হলো যে তার মতো বডি তৈরি করা আমার দরকার। তো সেটা থেকে আমি এক্সারসাইজ শুরু করেছি, কিন্তু পরবর্তীতে জানলাম যে না, বডি বিল্ডিং বলেন বা এই যে এক্সারসাইজ করা বলেন, শুধুমাত্র মাসল তৈরি করা বা দেখতে সুন্দর হওয়ার জন্য না, এর সাথে অনেকগুলো ব্যাপার জড়িত আছে। যেমন আমি যখন থেকে এক্সারসাইজ শুরু করেছি তখন থেকে আমি দেখেছি যে আমার মানসিক দুশ্চিন্তা কখনো হয়নি। তো আমি এই বেনিফিটটা বুঝে গিয়ে আমি আরও অসংখ্য মানুষ যারা একটু দুশ্চিন্তা করে, বেশি স্ট্রেসে থাকে, তাদেরকে উপকারিতাগুলোকে বোঝানোর চেষ্টা করতাম। পরবর্তীতে আমাদের যে এলাকা ছিল, আমি রাজশাহীতে বড় হয়েছি। রাজশাহীতে আমি প্রথম একটা জিমনেশিয়ামে ট্রেনার হিসেবে যুক্ত হয়েছিলাম। ওইখানে আমি ফ্রি ট্রেনার ছিলাম, অর্থাৎ ওখানে আমি কোনো স্যালারি পেতাম না, জাস্ট ফ্রিতে জিম করতাম আর মেম্বারদেরকে একটু হেল্প করতাম। এটা ছিল আমার স্টার্টিং। তো সেখানে আমি যখন মানুষকে হেল্প করা শুরু করলাম এবং তারা রেজাল্ট পেলো, যেহেতু আমি ইউনিভার্সিটি লেভেল থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছি, আমি আইবিএতে, রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ স্টুডেন্ট ছিলাম। তো আমি আবার এই রিসার্চ পেপারগুলো খুব ভালো মতো বুঝতে পারতাম। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সায়েন্স না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরো বিজনেস। আমি বিজনেস অনেক ভালো বুঝি, বিজনেস করতে আমার ভালো লাগে, কিন্তু আমি আবার হ্যাঁ, আমি রিসার্চ পেপার পড়তে অনেক বেশি ভালোবাসি। আমার সায়েন্সের প্রতি আমার মেন্টালিটিটা একটু সায়েন্টিফিক মাইন্ডেড আমি। তো আমার ভালো লাগতো যে হ্যাঁ, এইভাবে করলে বেটার রেজাল্ট আসে। হার্টের পেশেন্ট এইভাবে করলে তার হার্ট অ্যাটাক হবে না এক্সারসাইজ করার ফলে। ডায়াবেটিসের পেশেন্ট যারা আছে তারা কোন এক্সারসাইজ করলে, কি করলে তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে বেশি। পিসিওএস যাদের আছে নারীদের, এরকম বিভিন্ন রিসার্চ পেপার পড়তাম আর মানুষকে সাজেশন দিতাম। ওইটা থেকে মানুষজন ইমপ্রুভমেন্ট যখন পেতো, তখন আমি ওই বিফোর আফটার আবার ফেসবুকে পোস্ট করতাম। ওইটা থেকে আমি আমার এলাকাতে একটু পপুলার হয়ে যাই, আমার লোকালিটিতে। তখন আমার ভিতরে একটা কনফিডেন্স আসে যে আমি যদি নিজে একটা জিমনেশিয়াম ওপেন করি,
তাহলে হয়তো বা কিছু একটা হতেও পারে। তো কিন্তু ইনভেস্টমেন্ট কম ছিল, আমি তখন স্টুডেন্ট ছিলাম, আর তখন তো কোনো জবও করতাম না, আর্নিংও ছিল না। এই জন্য আমি মাঝে মধ্যেই বলি যে স্টুডেন্ট লাইফ থেকে আর্নিং করা শুরু করা উচিত, ইন্টারমিডিয়েট পাস করার পর যে কোনো ফর্মে হোক, যত অল্প পরিমাণে হোক, এটা হলে স্বপ্ন পূরণ করা খুব সহজ হয়। তা আমার ক্ষেত্রে ওইটা একটু কঠিন ছিল শুরুতে, কিন্তু আমার মামা আমাকে হেল্প করেছিল যে আচ্ছা জিমনেশিয়াম ওপেন করবো, কী করা লাগবে। আমি বললাম যে আমি গুগলে দেখেছি ডাইমেনশন, যে কোন ইকুইপমেন্টের কোন কোন সাইজ হয়, কত বড় বডি হয়, কত হাইট হয়, সেটা দেখে আমি ইকুইপমেন্ট বানানোর প্ল্যান করলাম। একটা লোকাল যারা ঝালাই মিস্ত্রি আছে তাদের সাথে কথা বললাম, তো সে বললো যে 1 লাখ টাকার কাছাকাছি লাগবে আপনার, যেটাতে আপনার ওভারঅল চাপ হয়ে যাবে। মানে বানানো ইকুইপমেন্ট একদম লোকাল, এটা 10 বছর আগের কথা। তো ওই সময় বানালাম সব কিছু। আমার মামার কাছ থেকে 1 লাখ টাকা আমি লোন নিয়েছিলাম, তারপরে হচ্ছে 5,000 টাকা আমার নিজের ছিল, ওইটা দিয়ে জাস্ট একটা রিসেপশন টেবিল কিনেছিলাম, দিয়ে একটা বাসা ভাড়া নিয়েছিলাম, যেটার ভাড়া ছিল 10,000, দিয়ে একটা জিমনেশিয়াম ওপেন করি ছোটোখাটো করে। তো ওইটাতে মেম্বার আসলো, সেটার রেজাল্ট আমি বিফোর আফটার পোস্ট করতাম সোশ্যাল মিডিয়াতে। তখন সোশ্যাল মিডিয়ার বুম হচ্ছিল কেবল, 2017 সালের কথা এটা। তখন সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করতো না, কিন্তু যারা করতো তারা মোটামুটি যে দেখতো যখন যে একজন রেজাল্ট পাচ্ছে, তখন তার থ্রুতে আরও মেম্বার আমি পেতাম। এইভাবে এটা করতে 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 আমি মোটামুটি 6 থেকে 7 কোটি টাকার ইকুইপমেন্ট কিনেছি। জাস্ট ইকুইপমেন্ট কিনেছি, আমি আর্নিং এর কথা বলছি না, এই লাস্ট 10 বছরে। কিন্তু আমার ইনভেস্টমেন্ট, ব্যক্তিগত ইনভেস্ট 5,000 টাকায় ছিল আমার নিজের, আর বাকি টাকা লোনের ছিল। পরবর্তীতে লোনও শোধ হয়ে যায়, তারপরে আমার মামাকে আমি পার্টনার নিয়ে এখন একসাথে করছি, মানে আমি এবং আমার মামা 50-50 পার্টনারশিপে আছি। যা কিছু করছি, মানে ফিউচারে ফিটনেস রিলেটেড যা কিছু করবো সেটাতে একসাথে পার্টনারশিপে থাকতে চাই, যেহেতু শুরুতে তিনি আমাকে হেল্প করেছিলেন। এবং আমি ফিটনেস ইন্ডাস্ট্রির বাইরে যত টাকা আমাকে অফার করুক, আমি অন্য কোনো বিজনেসে জড়াতেও চাই না, শুধু এখানেই থাকতে তার চাই। মানে আপনার মামার তো ভীষণ অবদান বলা যায়, এবং মামা আপনাকে বিশ্বাস করেছিলেন, না হলে এটা আপনার জন্য হয়তোবা একটু কঠিন কঠিন হতো। হতো। ওই যে আমিও বলি না যে ছোটবেলাতেই যদি কেউ আর্নিং শুরু করতো, যদি আমি আর্নিং শুরু করতাম ইন্টারমিডিয়েট পাস করার পরপরই, তাহলে হয়তো বা ওই লোনটাও নেওয়া লাগতো না। লোন পেয়েছি, এটা তো সবার সৌভাগ্য হবে না যে সবার মামা বা সবার আত্মীয় স্বজন হয়তো বা সাপোর্টিভ নাও হতে পারে। আমার ক্ষেত্রে এটা একটা আমার সৌভাগ্য ছিল। এই জন্য আমি বিশেষ করি যে আমার যত কিছু হয়েছে, মানে যা কিছু হয়েছে, তার পিছনে আমার অবদান খুবই সীমিত। কারণ আমার জেনেটিক ভালো, এটার অবদান আমার না, এটা আমার বাবা মায়ের। আমার আব্বা হচ্ছে ফুটবলার ছিল ভালো, ওখান থেকে এত সুন্দর জেনেটিক পেয়েছি আমি, যে আমি একটু অল্প এক্সারসাইজ করলে আমার খুব দ্রুত রেজাল্ট আসে, সহজে ওজন কমাতে পারি, বাড়াতে পারি, আমার হেলথ রিলেটেড কোনো প্রবলেম নেই। পাশাপাশি আমার আম্মার স্কিন টোন অনেক ভালো, যার কারণে আমার স্কিন টোন ভালো হয়েছে, যার কারণে মানুষের দেখতে ভালো লাগে। তো এই স্কিন ভালো হওয়া আর হচ্ছে এই বডি সুন্দর হওয়ার পিছনে আমার অবদান খুবই সীমিত। আমার কোনো অবদান নেই এখানে, আমি জাস্ট কাজ করেছি, একটু রেজাল্ট পেয়েছি। আমিও এই সুন্দর করে কথা বলতে পারি, এই রিজনটা হচ্ছে আমার আম্মা সবসময় চেয়েছিল যে আমার ছেলে একটু ভালো জায়গায় পড়াশোনা করবে। তো আমাকে ছোটবেলা থেকেই যত ধরনের কোর্স করা, যেমন আইএলটিএস এর কোর্স করেছি আমি, বিভিন্ন সব ধরনের কোর্স, আমি কম্পিউটার কোর্স, বিভিন্ন ধরনের কোর্সের ভিতরে আমি যুক্ত থাকতাম, পাশাপাশি খেলাধুলাও করতাম। তো ওই কারণে আমি কথা বলতে পারি খুব ভালো। এবং আমার ইউনিভার্সিটির টিচাররা আমাকে ওই স্টেজে ডাকতেন হোস্ট করার জন্য বিভিন্ন প্রোগ্রাম। তো ওই সময় আমার কখনো জীবনের স্বপ্নও ছিল না, আমি কখনো ভাবিও নি যে আমি ফিউচারে গিয়ে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে কথা বলবো। তো ওইখানে যে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসংখ্য মানুষের সামনে কথা বলতাম, ওইখান থেকে একটা বেস তৈরি হয়ে যায় আমার। তো ওইটার পিছনে আমার অবদান নেই। একটা আলাদা কনফিডেন্স হ্যাঁ, চলে আসে এই তখন। কনফিডেন্স যে আমার ভিতরে গ্রো হয়েছে, এটার পেছনে কিন্তু আমার অবদান নাই। তো যা কিছু হয়েছে আমার সাথে, তার পিছনে আমার অবদান খুবই সীমিত। আমি জাস্ট কাজ করেছি, ফলাফল পেয়ে গেছি, এটাই আর কিছু তার না। মানে বলছিলেন যে বাবা ফুটবলার ছিলেন, হ্যাঁ। যতটুকু জানি আপনিও ছোটবেলা থেকে খুব স্পোর্টি ছিলেন। বাবার লাইফস্টাইলের উপরে কিন্তু সন্তানের জেনেটিক ডিপেন্ড করে, এটা আরএনএ কানেক্টেড থাকে, এটা কঠিন বিষয়, এটা আজকে যাচ্ছিও না ওইখানে। তো যারা চিন্তা করছে যে সে সন্তান নিবে, তো তাকে, সে মা হোক বাবা হোক, তাকেও হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, যেন তার সন্তান ভালো একটা জেনেটিক পায়। সাধারণত প্রতি 74 দিন থেকে 76 দিন পর পর নতুন স্পার্ম তৈরি হয়। কোনো একটা ব্যক্তি, কোনো একটা পুরুষ মানুষ যদি 74 থেকে 76 দিনের জন্য ভালো খাদ্যাভ্যাস, লাইফস্টাইল এবং ঘুমায় ঠিকঠাক মতো, স্ট্রেস কম নেয়, তাহলে তার বাচ্চার ভিতরে হাই প্রেশার হওয়া, ব্লাড প্রেশার হওয়া, ডায়াবেটিস হওয়ার চান্সেস কমে যাবে, বিভিন্ন ধরনের রোগ হওয়ার চান্সেস কমে যাবে। আমি বলছি না যে হবেই না, চান্সেস কমে যাবে, কারণ 74 দিন পর পর যে নতুন স্পার্ম তৈরি হলো, ওইটা অনেক বেশি, অনেক জেনেটিক্যালি ডেভেলপড স্পার্ম হয়। ওইটার ফলে যখন বাচ্চা জন্ম নিবে, ওই বাচ্চাটা সুস্থ হওয়ার চান্সেস বেশি। এটার অনেক গুরুত্ব আছে। কেউ চাইলে আরো রিসার্চ এগুলো করতে পারে, চাইলে আমার আরো কিছু ভিডিও আছে, ওগুলো দেখতে পারে। এই যে আপনি 27 বছরের মধ্যে যে কোটি টাকা ইনভেস্ট করলেন, তারপর আপনি সবসময় বলেন যে লাক্সারির পেছনে না ছুটে ইনভেস্টমেন্টের পেছনে ছোটা উচিত, যে সেটা স্টেবিলিটি নিয়ে আসবে। সেটা একটু ব্যাখ্যা করবেন। অনেকে লাক্সারি আর নিডের ভিতরে সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা বোঝে না। নিড যেটা, সেটা হচ্ছে, যেমন ধরেন যে আপনার বাড়ির একটা নিড, আপনি বাসায় ভাড়া থাকেন, যদি আপনার নিজের একটা বাড়ি হয়ে যায়, তাহলে ধরেন যে আপনার যে পরবর্তী জেনারেশন যে আসবে, বা আপনার স্ত্রী হোক, সন্তান হোক, তারা, মানে আপনি যদি মারা যান হঠাৎ করে, তাদেরকে ভাড়া দিয়ে কোথাও থাকতে হবে না, তারা একটা সিকিউর প্লেস পেয়ে গেল। এটা হচ্ছে নিড। এই নিডটা পূরণ করার জন্য যদি আপনি পরিশ্রম করে একটা বাড়ি কিনেন, সেটাকে লাক্সারি বলা যাবে না, সেটা একটা নিড। একটা গাড়ি ধরেন আপনার মা অসুস্থ হয়ে যায়,
রেগুলার বেসিসে। আপনি একটা বাইক কিনলেন, যে আপনি আপনার মাকে বাইকের পেছনে বসিয়ে হসপিটালে নিয়ে যেতে পারেন। সেটা হয়তো বা 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে, আপনি হয়তো বা গ্রামে থাকেন, শহরে যেতে পারেন, অথবা ওষুধ দ্রুত নিয়ে আসতে পারেন। তার জন্য আপনি একটা 1 লাখ টাকা দিয়ে বা 1.5 লাখ টাকা দিয়ে বাইক কিনলেন, ওটা আপনার নিড, ওটার মাধ্যমে আপনার শখও পূরণ হচ্ছে, প্লাস আপনার নিডও পূরণ হচ্ছে, তখন সেটাকে নিড বলা হয়। যখনই সেটা হয়ে যাবে, ধরেন আপনার 1 লাখ টাকার বাইকে হয়ে যায়, আপনি কিনলেন হচ্ছে 6 লাখ টাকা দামের বাইক, এখন মোটামুটি পাওয়া যাচ্ছে 6-6.5 লাখ টাকা দামের বাইকে, ওটা হয়ে যায় লাক্সারি। আমরা এই নিড আর লাক্সারির ভিতরে পার্থক্য বুঝি না। আপনি আপনার টাকা পয়সা খরচ করেন, আপনি গাড়ি কিনেন, বাড়ি কিনেন, বাইক কিনেন, কিন্তু দেখেন যে ওইটা আপনার যে নিডটা, যে যে সমস্যাটা আপনার জীবনে, সেই সমস্যার সমাধান করছে কিনা, নাকি নতুন সমস্যার উৎপাদন করছে। যেমন ধরেন একটা বাচ্চা অনেক সময় বাবা মায়ের কাছে আসে না, এক্সপেক্ট করে যে আমাকে একটা বাইক কিনে দাও, তাকে বাইক কিনে দিলেন আপনি, কিন্তু সেই ব্যক্তিটা বাইকের তেল ভরার টাকা আর্ন করতে হয় কিভাবে সেটা জানে না। তাহলে কি করবো, বাবার ঘাড়ে কিন্তু আরেকটা নতুন সমস্যা আসলো, বাইক কিনে দেওয়ার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হলো না, তাকে তেলও কিনে দিতে হবে প্রতি মাসে। তো এই ব্যাপারটাই তো আপনাকে দেখতে হবে যে আমি যেই এক্সপেন্স করছি, যে খরচটা করছি, সেটা আমার আর্নিং বাড়াচ্ছে অথবা আমার খরচ কমাচ্ছে। এই দুইটার ভিতরে যে কোনো একটা যদি হয়, তাহলে আপনি কোটি টাকা দামের গাড়ি কিনেন। কিন্তু অনেকেই যারা, বিশেষ করে যারা শো অফে, যেমন কিছু বিজনেসম্যান আছে যাদেরকে শো করতে হয়, একটা লাক্সারি অফিস থাকতে হয়, ডিল করতে সহজ হয়। ধরেন আমি একটা অফিসে যাচ্ছি, আপনার সাথে ডিল করবো, আমি দেখছি ভাঙ্গাচোরা সব অফিসে, কোনো এসি নাই, ভাঙ্গাচোরা টিনের বিল্ডিং, তো সেখানে যে কিন্তু আমি কোটি টাকা ইনভেস্ট করতে ভয় পাবো, যে এই লোকে তো নিজেরই অবস্থা ভালো না। তো আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় আমি লাক্সারি করবো, যেই জায়গায় লাক্সারি করলে আমার নতুন নতুন ডিল আসবে, টাকা আর্নিং হওয়ার সুযোগ সৃষ্টি হবে, সেখানে আমি ঢেলে খরচ করি, কোনো সমস্যা নেই। আমি চাইলে হচ্ছে অ্যাপেলের, ধরেন যে কথা কথা অনেকে এডিট করে, ভিডিও এডিট করে, তার অনেক ভালো কম্পিউটার সেট আপ লাগবে, সে চাইলে অ্যাপেলের সব ইনটেক্ট, মানে যেগুলো একদম নতুন মডেলের বের হয়েছে, সেগুলো দিয়ে একদম 10 লাখ টাকার একটা পিসি সেট আপ করতে পারে। কিন্তু যে ব্যক্তিটা মনে করছে যে আমি জাস্ট বাসাতে গান শুনবো আর ভিডিও গেম খেলবো, সে যদি অত দামি একটা ইয়েতে যায়, এক্সপেন্সে যায়, তাহলে তার সেটা তো শখ পূরণ হচ্ছে, কিন্তু সেটা হয়ে যাচ্ছে লাক্সারি। তো আপনাকে দেখতে হবে যে শখটা যেন আমার খরচ কমায় অথবা আমার আর্নিং বাড়ায়, তার মাধ্যমে যদি আমি পূরণ করি তাহলে সমস্যা নাই। সবসময় আপনি বলেছেন যে ওয়ার্কআউটের আগে টাকা ইনকাম করার জায়গাটা ফিক্স করা দরকার। হ্যাঁ, অনেকে দেখেন যে শুধু এক্সারসাইজ নিয়ে ব্যস্ত থাকে। যেমন আমি দুই ধরনের ব্যক্তিকে নিয়ে আফসোস করি, যে হচ্ছে যারা এক্সারসাইজ করে না বা হেলদি লিভিং এ থাকে না বা চেষ্টা করে না, এবং যারা অতিরিক্ত পাগল এগুলোর পেছনে, এরা দুইজনই জীবনে এক না এক সময় যে ভুগবে। যে ধরেন এখন অতিরিক্ত পাগলের কথা বলি, যেমন আমিও যখন এক্সারসাইজ শুরু করেছিলাম, যখন আমার বয়স কম ছিল, তখন আমার মনে হতো সারাদিন জাস্ট এটাই করব, এখানেই টপে উঠবো, এখানেই সব সেরা হব। কিন্তু আমি দেখলাম যে এখানে ফিউচার কম। ইনফ্যাক্ট দেখবেন যে বাংলাদেশে যারা বডি বিল্ডিং প্রফেশন নিয়েছে, বডি বিল্ডিংকে যে কম্পিটিশন খেলে বা ফিটনেস মডেল, এরা যদি বিজনেসে না যায়, তাহলে শুধুমাত্র ওই কম্পিটিশন খেলে কিচ্ছু হবে না তার জীবনে। সে যা তার বেসিক যেটা তার কম্পিটিশনের খরচ, সেটাই তুলতে পারবে না শুধু কম্পিটিশন খেলে। কারণ প্রাইজ মানি তো নাই, স্পন্সর তো নাই বাংলাদেশে, আস্তে আস্তে আসছে। আপনি কি করে ফিউচার করবেন? ধরুন আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে জিমে পড়ে আছেন, তার মানে ওই 3 থেকে 4 ঘন্টা, যেটা 1 ঘন্টাতে আপনার ফিটনেস চলে আসে, বাকি 2 থেকে 3 ঘন্টা আপনি অন্য একটা স্কিল শিখতে পারতেন, যেটা আপনার আর্নিং বাড়াতো, সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হলেন। ঠিক যেমনভাবে কেউ যদি প্রচুর পরিমাণে আনহেলদি খাবার খায়, তাহলে সে হেলদি খাবার খাওয়ার সুযোগ পাবে না। ঠিক তেমনভাবে কেউ যদি সারাদিন এই ফিটনেস নিয়ে পড়ে থাকে, সেক্ষেত্রে সে ক্যারিয়ারে কোনো কিছু করার সুযোগ পাবে না। এটা কে করবে? কে সারাদিন যাবৎ ফিটনেস নিয়ে তার ধ্যান জ্ঞান সব কিছু এটা হবে? যে ক্যারিয়ার চয়েস করেছে। প্রথমেই মাইন্ডে সেট করতে হবে যে আমি এটার বাইরে অন্য কোনো কাজ করবো না, যদি ফেল হই এইটা করেই মরবো, এর বাইরে কোনো কাজ করবো না। এরকম ব্যক্তি 6 ঘন্টা 7 ঘন্টা 12 ঘন্টা ফিটনেস নিয়ে পড়ে থাকো। যে ব্যক্তিটা ভাবছে যে আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, উকিল হব, বা অন্য কোনো প্রফেশনে আছি, আমি পাইলট হব, এরকম ব্যক্তি যদি সারাদিন যাবৎ জাস্ট ফিটনেস নিয়ে পড়ে থাকে, মাসল বানানোর পেছনে পড়ে থাকে, তাহলে সে তার ক্যারিয়ারের পেছনে চলে যাবে, যার কারণে একসময় তার বন্ধু বান্ধব তার থেকে এগিয়ে যাবে, তারা কার কিনবে, সেলফি পোস্ট করবে, বাইক কিনে সেলফি পোস্ট করবে, এ হচ্ছে তখন ইনসিকিউরিটিতে ভুগবে, যেটা আমাদের সমস্যা। ইনসিকিউরিটিতে ভুগে কি করবে? সে না যাবে জিমে, না খাবে হেলদি ফুড, কারণ স্ট্রেস হলে মানুষ উল্টাপাল্টা খাবার খায়। স্ট্রেসে থাকলে মানুষ দেখবেন প্রচুর পরিমাণে বিস্কিট খাচ্ছে, চানাচুর খাচ্ছে, ভাজা পোড়া খাচ্ছে। যে ব্যক্তি মানসিকভাবে সুখী, সে আনহেলদি ফুড কম খায়, মাঝে মধ্যে খায়। আর যে ব্যক্তি মানসিকভাবে অসুখী, সে রেগুলার বেসিসে আনহেলদি ফুড খায়। কারণ কি, ডোপামিন রিলিজ করে দ্রুত, তো স্ট্রেসটা সাময়িক কমে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার স্ট্রেস বাড়ে। তো এটা হচ্ছে সমস্যা আমাদের। আপনি বলছিলেন যে আপনার ছোট ভাইও ফিটনেসের সঙ্গে যুক্ত, তো কি মনে হয় এই প্রজন্ম কি ফিটনেসের সাথে ওইভাবে কানেক্টেড, নাকি এই যে আমরা দেখতে পারি যে একটা আনকন্ট্রোল স্লিপিং সাইকেল, ফোনটা একদম র্যান্ডমলি স্ক্রল করতে থাকা, মানে আনহেলদি একটা অভ্যাসের মধ্যে দিয়ে এই প্রজন্ম যায়, আমরা অনেক কমপ্লেন্স পাই। তো সেই জায়গা থেকে কি মনে হয় আপনার ছোট ভাই কি তো সেই জায়গাটা বিলং করছে না? না, আমার ছোট ভাই এমন না যে আমাদের সবার লাইফ পারফেক্ট। যেমন অনেকে মনে করে আমার লাইফ মারাত্মক পারফেক্ট। না, আমারও মাঝে মধ্যে ঘুমাতে রাত 1টা 2টা বাজে, কিন্তু এটা অধিকাংশ দিন হয় না।
এক এক দিন হয়। আপনাকে দেখতে হবে যে অধিকাংশ দিন যেন আপনি উল্টাপাল্টা কাজ না করেন। এক এক দিন হতেই পারে, আর এটাকে স্বাভাবিক। যেমন ধরেন যে ব্যক্তি মাসে 30টা দিনই পড়াশোনা করে, আর একজন ব্যক্তি আছে যার ধরেন যে মাসে 5 থেকে 7 দিন পড়াশোনা করতে মন চায় না। এর ভিতরে সুস্থ ব্যক্তি হচ্ছে যার 5 থেকে 7 দিন পড়াশোনা করতে মন চায় না। এই ব্যক্তিটা হচ্ছে সুস্থ, আর অপর যে ব্যক্তিটা আছে সে অসুস্থ, সে ব্যক্তিটা লাইফ স্কিলে পিছিয়ে পড়বে। তো ঠিক তেমনভাবেই কোনো কিছু পজিটিভ জিনিস মাসে 30টা দিন করলেও সেটা আনহেলদি আপনার শরীরের জন্য। আপনি অন্য কোনো একটা লাইফ স্কিলে আপনি হচ্ছে পিছিয়ে যাবেন। তো আমাদেরকে যেটা হতে হয়, ব্যালেন্স করতে হয় যে আমি এই ফ্যামিলি, আমার ক্যারিয়ার এবং আমার ফিটনেসকে ব্যালেন্স করবো। মাঝে মধ্যে এই ফ্যামিলিতে খারাপ টাইম যেতে পারে, মাঝে মধ্যে এক একদিন ডায়েট না হতে পারে, এক একদিন এক্সারসাইজ না হতে পারে, কিন্তু এগুলো সব কিছু ব্যালেন্স করে আমাদেরকে চলতে হবে। কোনো কিছু পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না। যেমন এক শ্রেণী মানুষ আছে সব কিছু ছেড়ে দিয়ে, তার মা বাবা, তারপরে হচ্ছে তার ভাই বোন সবকিছু ছেড়ে দিয়ে জাস্ট ফিটনেসের পেছনে পাগল থাকবে বা কোনো একটা ক্যারিয়ারের পেছনে পাগল থাকবে, দিয়ে কোনো কিছু একটা বড় অ্যাচিভ করেও ফেলবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তার ওই অ্যাচিভমেন্টটা উপভোগ করার জন্য তার আশেপাশে আর কেউ নাই। আবার কেউ কেউ আছে যে সারাদিন জাস্ট গার্লফ্রেন্ডের পেছনে ব্যস্ত, বা সারাদিন জাস্ট হচ্ছে পরিবারকে নিয়ে ব্যস্ত, পরিবারের পেছনে সময় দিতে গিয়ে সেই দিকে ক্যারিয়ারে ফোকাস করতে পারেনি, এরকম বহু মানুষ আছে। বা জাস্ট নিজের ভাই বোনকে বড় করতে গিয়ে নিজেও পড়াশোনা করেনি ঠিক মতো, বা নিজের পেছনে কোনো ইনভেস্টমেন্ট করেনি। 3 ধরনের মানুষ হয়, একটা হচ্ছে স্বার্থপর, একটা হচ্ছে একদম নিঃস্বার্থ যে অন্যের জন্য নিজের ক্ষতি করে ফেলে, স্বার্থপর ব্যক্তি নিজের জন্য অপরের ক্ষতি করে। আর এর দুইটার মাঝামাঝি হচ্ছে একজন আছে হচ্ছে স্বার্থ সচেতন। তো আমি স্বার্থ সচেতনতাকে প্রমোট করি একটু বেশি। এরা হচ্ছে অন্যের ক্ষতিও করে না, নিজের ক্ষতি হতে দেয় না। অর্থাৎ আমার কারণে আমার ভাই বোনের উপকার হবে, ক্ষতি হবে না, কিন্তু তাদের কারণে, আমার ভাই বোনের কারণে আমি আমার ক্ষতিও হতে দিব না। আমি এর পাশাপাশি আমার ক্যারিয়ারও বিল্ড করব। আমি অ্যাজ এ বাবা মা আমার সন্তানকে সম্পূর্ণ বিলিয়ে দিয়ে নিজে ফাঁকা পড়ে থাকবো না বুড়া বয়সে। আমার সন্তানকে যতটা তাকে স্টেবল করার জন্য, তাকে উচ্চশিক্ষিত করার জন্য যতটা আমি অ্যাফোর্ড করতে পারি আমি তাকে দিব। পাশাপাশি রিটায়ারমেন্টে যাওয়ার পর যেন আমাকে আমার সন্তানের উপরে ডিপেন্ডেন্ট না হতে হয়, সেটাও আমি ট্রাই করে যাব। এর পাশাপাশি এই দুইটার ব্যালেন্স আমি করবো। এর জন্য যদি সন্তানকে একটু কম দিতে পারি, 2টা টাকা কম দিতে পারি, 2টা জামা কাপড় কম দিতে পারি, তা আমি মেনে নেব, সমস্যা নেই। কারণ আমি আমার লাইফকে হ্যাম্পার হতে দিব না। আমার লাইফ এবং আমার সন্তানের লাইফ দুইটাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। এরকম মেন্টালিটি হলে আপনার জীবনে স্ট্রেস থাকবে না। অধিকাংশ মানুষ দেখবেন আপনি বলবে যে আমি তোমার জন্য সারা জীবন এটা করে গেলাম। কে বলেছে আপনাকে করতে? সেই লোকটাই বলবে যে তোমাকে আমি বলেছিলাম করতে এটা। সে কিন্তু তখন আপনি কি বলবেন? তার থেকে ভালো না যে ব্যালেন্স করি। আমি যদি ব্যালেন্সে থাকি তাহলে আমার, যার জন্য আমি অনেক কিছু করছি, সে যদি ভবিষ্যতে বিপদেও পড়ে, আমি আমার যেটা আমি নিজের জন্য যেটা করেছি সেখান থেকে তাকে হেল্প করতে পারবো। কিন্তু আমার কাছে কিছুই নাই, আমি তাকে সব দিয়ে দিয়েছি, সে আর রিয়েলাইজ করবে না। এটা প্রত্যেকটা মানুষের নেচারই এরকম। মানে খুব বেশি নিঃস্বার্থভাবে করলে না, নিজের না, না। সবারই ক্ষতি। স্বার্থ সচেতন হতে হবে, অর্থাৎ নিজেরও উপকার করব, অন্যের উপকার করার পাশাপাশি। আমরা আরো জানি 8-9 বছর বয়সে আপনি বাসায় ওয়ার্কআউট করতেন, তারপরে 18 বছর বয়সে জিম জয়েন করলেন। তো এই যে বাসায় ওয়ার্কআউট করা এবং জিমে ওয়ার্কআউট করার মধ্যে মানুষের একটা টেন্ডেন্সি, কনফিউশন কাজ করে যে বাসায় ওয়ার্কআউট করে ইনস্ট্রুমেন্ট কিনে বাসায় তো করা যায়, কেন আমি এক্সট্রা টাকা খরচ করে আমি জিমে কেন জয়েন করবো? সো এই যে এই ব্যাখ্যাটা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমি ধরেন যে সবসময় বলি যে জিমে যাওয়াটা অতটা গুরুত্বপূর্ণ না। প্রথম কথা হচ্ছে যে আগে অ্যাক্টিভিটি করা। আমার জিমের বিজনেস আছে বলে যে আমি বলবো, আমি যেমন আমার কোনো ভিডিওতে জিমের কথাও বলি না। এর পিছনে সবথেকে অন্যতম বড় রিজন হচ্ছে অনলি জিম করে ফিট হওয়া যায় না। ফিট হতে হলে আপনাকে প্রথমে মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। ধরেন যে ব্যক্তিটা ধরেন সারাদিন অন্য মানুষের সাথে ঝামেলা করে বেড়ায়, দুর্নীতি করে, উল্টাপাল্টা কাজ করে, মিথ্যা বলে, সে ব্যক্তি তো স্ট্রেস ফ্রি থাকবে না। সে জিমে গেলেও সে জিমে মনোযোগ দিবে না, তার মাইন্ড মাসল কানেকশনই হবে না। তো জিমে যেতে হলে আগে আপনাকে এদিকটা ঠিক করতে হবে, তারপরে জিমে যেতে হবে। কিছুদিন রেজাল্ট পাবেন, 2 দিন পর আবার ছেড়ে দেবেন। অধিকাংশ মানুষ এটাই করে যে স্ট্রেস, হয়তোবা কেউ তাকে অপমান করেছে, তার কারণে সে জিমে ভর্তি হয়েছে, জোরে সোরে এক্সারসাইজ শুরু করেছে, কিছুদিন পর ওই অপমান বা ওই প্রবলেম সলভ হয়ে গেছে, সে আবার ছেড়ে দিয়েছে। বিশেষ করে মেয়েরা ছেলে পটানোর জন্য আর ছেলেরা মেয়ে পটানোর জন্য এই কাজটা বেশি করে, যে নতুন একটা গার্লফ্রেন্ড হয়ে গেছে জিম বাদ, নতুন একটা বাইক হয়ে গেছে জিম বাদ, এখন বাইকই চালিয়ে বেড়াচ্ছি আমি। তো এই যে কাউকে ইমপ্রেস করার জন্য বা শো অফ করার জন্য যে জিম করা এবং ভেতর থেকে প্যাশনেটলি জিম করা, এই জায়গাটা, এই 2 জায়গায় পার্থক্য। প্যাশনেট কে হবে? যে ধরেন যে জিম যাওয়ার মানে পসিবিলিটি, মানে তার অ্যাফোর্ডেবিলিটি নাই, তার ক্ষমতা নাই। আমি সব বলছি না যে কিছু কিছু মানুষ আছে কিন্তু অনেক রিচ ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা ছোটবেলা থেকে প্যাশন পেয়ে যায় যে না আমি ফিটনেসও দরকার আমার, তারা যায় জিমে, ঠিক আছে, তারা তাদের ব্যাপার আলাদা। কিন্তু অধিকাংশ মানুষ তো বাংলাদেশ কি, অধিকাংশ মানুষই মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত, 1% মানুষ ছাড়া। ওদের কথা আমি না বলি, ওরাও আছে অনেকে, ওই 1%-এর ভিতরে আবার অনেকে এই ভিডিও দেখে কমেন্ট করতে পারে যে ভাই কি বললেন এটা। তো যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, এদেরকে আগে বাসায় এক্সারসাইজ করা শুরু করতে হবে বা কোনো একটা অ্যাক্টিভিটির মাধ্যমে ফিট হওয়ার চেষ্টা শুরু করতে হবে। যখন সে সেটা করে ফেলবে না, যখন সে ডিসিপ্লিন পেয়ে গেল, তখন যখন সে জিমে যাবে তখন টিকবে বেশি দিন। যেমন আমার ক্ষেত্রে আমি তো কখনো ভাবিনি যে আমি জিমে গিয়েই মাসল তৈরি করবো। আমার মনে হতো যে জন সিনা যে বডিটা, ওটা মনে হয় জাস্ট হাতের ব্যায়াম করলে হয়ে যায়। এটা আমার ধারণা ছিল যখন আমি ছোট ছিলাম, বয়স কম ছিল। বাসাতে সাইকেল, শিলপাটা, ইট, বালতি যা পেরেছি
চেড়ে চেড়ে পুশ আপস ভিডিও দেখে চেষ্টা করেছি। পরবর্তীতে যখন জিমে গেলাম তখন সবগুলো নিয়ম শিখে ফেলার পরে ফলে দ্রুত রেজাল্ট পেয়েছি। ওটা আলাদা বিষয়, কিন্তু প্যাশন কিন্তু আপনি ছোটবেলাতেই পেয়ে যাবেন, ওটা আপনাকে কেউ বলবে না। আমি কখনো কাউকে এটা বলতে পছন্দ করি না যে ভাই আপনার এক্সারসাইজ করা উচিত বা আপনার হেলদি ফুড খাওয়া উচিত। এটা কখনোই আমি সরাসরি কোনো মানুষকে ব্যক্তিগতভাবে বলি না। হ্যাঁ, ভিডিওতে বলি, কারণ ভিডিওতে বহু মানুষ দেখছে, ওখানে চলে আসে কথার প্রসঙ্গে। কেন বলি না? কারণ এটা ফিল করার বিষয়। আপনি একজন মানুষকে কখনো উপকারিতা মানে বলে বোঝাতে পারবে না, তাকে নিজেকে ফিল করতে হবে। যে ব্যক্তি দেখবেন যে অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত, সে বুঝে যায় যে সুস্থ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, বুঝছেন? তখন সে নিজে নিজে হাঁটতে যাবে, তাকে আর কেউ বলবেও না হাঁটতে যাওয়ার কথা। তো এই ব্যাপারগুলো, এক্সারসাইজ করা, জিম করা, এগুলো কোনো কিছু আপনার দরকার নেই। আগে আপনার দরকার হচ্ছে একটা পারপাস। সবার প্রথমে একটা পারপাস দরকার, কেন কেন আপনি করবেন। আমার ক্ষেত্রে পারপাস ছিল যে আমার বডি লাগবে প্রথমে, পরে এখন পারপাস হয়ে গেছে আমার সুস্থতা লাগবে। আমি হাঁটু ব্যথা চাই না। আমার বয়স যখন 70-80 হয়ে যাবে, যদি আমি ওই অত দূর পর্যন্ত বাঁচি, ওই সময় আমার হাঁটুতে ব্যথা যেন না থাকে, আমার মাসল যেন লস না হয়ে যায়, আমার শরীরে যেন শক্তি থাকে। আমি আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলির সাথে পাহাড়ে ঘুরতে যেতে চাই। ওই পাহাড়ে যদি কেউ পড়ে যেতে চাই বা কেউ বিপদে পড়ে, তাকে যেন আমি উদ্ধার করতে পারি 70 বছর বয়সে, আমি ওই শক্তিটা চাই। এটা আমার এখন পারপাস। তো এইটা আলাদা ব্যাপার, এটা সব মানুষের পারপাস নাও হতে পারে। আপনি আপনার পারপাসটা খুঁজে বের করেন। আমার এই পারপাসের কারণে আমি আর এখন ফিটনেস লাইন থেকে বের হতে পারি না। এই পারপাজের সাথে তো ফ্যামিলির কানেকশনটা তো থাকতেই হয়। আবার একটু পেছনে ফিরে যেতে চাই, যে যেখানে অবশ্যই আপনার ফ্যামিলি যদি আপনাকে এতটা সাপোর্ট না দিত, তাহলে তো আপনার জন্য এটা এতটা ইজি হতো না। শুরুতে একদম স্টার্টিং পয়েন্ট যখন আমি বললাম যে আমি বিজনেস করতে চাই, তখন সাপোর্ট পাইনি। এটা স্বাভাবিক, কারণ আমার সন্তানও যদি আমাকে বলে, এমন একটা কথা বলে যে এটা করব, সেটা তো যদি আমি মাইন্ডে সেট না করতে পারি যে এটা তো আগে কেউ করে সফল হয়েছে কিনা এই কাজটা করে, তাহলে আমি আমার সন্তানকে মানা করবো স্বাভাবিকভাবেই। আর আগেকার যুগে তো 2016-17 সালে তো সোশ্যাল মিডিয়াটা প্যারেন্টসরা ইউজ করতো না, এখন করে। এখন নানি দাদিরাও ইউজ করে। তখন তো আমরা ইউথরাই সোশ্যাল মিডিয়াতে কেবল ঢুকছি। ওই সময় তারা বুঝবে না যে ফিটনেস, জিম এগুলো করে কেউ কি করবে ক্যারিয়ারে। সবাই স্বাভাবিকভাবে, আমার আব্বা ফুটবলার ছিলেন এবং সেখানে একটা ইনজুরির কারণে সে বেশি দূর কন্টিনিউ করতে পারেনি। ওই কাতারে একটা ম্যাচ ছিল, ওখানে যাওয়ার সময় মাইক্রো চাকা খুলে গিয়ে তার হাঁটুতে ফ্র্যাকচার হয়, যার কারণে সে আর ফুটবল ক্যারিয়ার বেশি কন্টিনিউ করতে পারেনি। তো ওইখান থেকে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শুরু হয়। তখন আম্মা সবসময় চাইতেন যে না, তোমার আব্বা যেহেতু খেলোয়াড়ই কোনো জীবনে খুব বেশি সফল হতে পারেনি, অনেক টাকা কামিয়েছে, কিন্তু ওই যে আমি বললাম না, লাক্সারি শখ পূরণ করেছে। মানে ওগুলো আমি কেন বলি, আমি আমার আব্বার ভুল থেকে শিখেছি। আর আমি চাই না যে আমার আব্বা যে ভুলটা করেছে সেটা আমি করি, এবং আমার সন্তানকে আমি সেটা শিখিয়ে দিয়ে যাব। সে পরবর্তীতে কি করবে সেটা তার উপরে যায়, আমার যেটা দায়িত্ব সেটা আমি শেখাবো। তো আমার আব্বা কি করেছে, যে টাকা প্রচুর কামিয়েছে কিন্তু ইনভেস্ট করেনি টাইম মতো। মনে করেছে আমার তো প্রচুর টাকা আসছে। তখন ফুটবল ম্যাচ সেই 80-82 সালের দিকে এক একটা ম্যাচ খেলে 20,000 টাকা ইনকাম করা হিউজ ব্যাপার, হিউজ। এখনকার যুগে সেটা এক একটা পার ম্যাচে 5-7 লাখ টাকার কাছাকাছি হবে। তখন প্রতি সপ্তাহে একটা করে ম্যাচ খেলতো এবং সেই টাকা দিয়ে সে শখ পূরণ করেছে, জমাতে পারেনি বা ইনভেস্টমেন্ট করতে পারেনি। এটাই হচ্ছে সমস্যা ছিল। তো সেটা আমাকে বলতো যে না, তোমার খেলোয়াড় হওয়ার দরকার নেই, তুমি একজন ব্যাংকার হও। যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়তাম, ব্যাংকার হও, তুমি হচ্ছে আরো অনেক ধরনের মানে বিজনেস রিলেটেড যত প্রফেশন আছে সবকিছু করো, মানে চাকরি করো এক কথায়, যেটা প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের বাবা মাই সেটা ফিল করে এবং সেটা তার পরিবারকে বলে। পরবর্তীতে যখন দেখলো যে না, আমি অনেক বেশি সিরিয়াস, এবং আমি হচ্ছে আমার বন্ধু বান্ধব, যখন আমি ফান্ডিং প্রথমে আমার আব্বার কাছেই চেয়েছিলাম যে আমার এত টাকা লাগবে, তো আমার আব্বা যখন দিতে রাজি হয়নি, তখন আমি আমার বন্ধু বান্ধবকে খুঁজে বেড়াচ্ছিলাম যে একসাথে মিলে করা যায় কিনা পার্টনারশিপে। তো সেটা আমার মামা জানতে পারে কোনোভাবে, জানতে পেরে আমাকে তখন বলেছিল যে আচ্ছা, তোর অন্য পার্টনার নেওয়া দরকার নাই, ঝামেলা হতে পারে, আমি দিচ্ছি তোকে, তুই শুরু কর। তো ওইটা ব্যাপার। তো কিন্তু শুরু করার পর আবার আমাকে সবাই হেল্প করেছে। আমার আব্বা জিমে গিয়ে বসে থেকেছে, আমার আম্মা লেডিস সেকশনে গিয়ে বসে থেকেছে, আমরা লেডিস সেকশনে করতাম সেপারেট। আমার যে ওয়াইফ, তখনও বিয়ে হয়নি, আমি রিলেশনশিপে ছিলাম, সেও হেল্প করেছে আমাকে লেডিস সেকশনটাকে ডেভেলপ করতে। তো এরকম সব কিছু, সেও যেহেতু আমার সাথে, আমরা একই সাথে আইবিএতে পড়েছি, ইন্টারমিডিয়েট থেকে শুরু করে একই সাথে আইবিএতে পড়েছি, তো সেও বুঝতো, অনেকগুলো ব্যাপারগুলো বুঝতো, এবং সেও জেনেটিক্যালি ব্লেসড, আমার ওয়াইফও জেনেটিক্যালি ব্লেসড একজন নারী। তো এই দুইটা দিক দিয়ে আমাদের কম্বিনেশন এত ভালো হয়েছে যে আমার অনেক গ্রোথ হয়েছে, ফ্যামিলির কারণে গ্রোথটা অনেক বেশি হয়েছে বিজনেসে। বর্তমান সময়টা তো খুব স্ট্রেসফুল, যেটা বারবার আপনি বলছিলেন ভাইয়া, যে ওয়ার্কআউট করলেও এই যে মেন্টাল ফ্যাটিক দূর না করলে এই ওয়ার্কআউট করে খুব একটা লাভ হবে না, সেই জায়গাটা নিয়ে একটু বলবেন। না, ওয়ার্কআউট করলে এটা হেল্প করে। মেন্টাল ফ্যাটিক যেটা আছে, মানসিক দুশ্চিন্তা আছে, এটা আমাদের সেরোটোনিন উৎপন্ন হয় যখন আমরা ওয়ার্কআউট করি। এই জিনিসটা দুইটা ক্ষেত্রে উৎপন্ন হয়। একটা হচ্ছে দান করলে, মানে দান খয়রাত করতে হবে এমন একটা চেতনা নিয়ে, ভেতরে ফিলিংস নিয়ে, যে তোমার কাছে আমি রিটার্নে কিছু চাই না, মানে এটা আমি তো এমনি দিয়ে দিলাম তোমার উপকার করার জন্য। এরকম যদি দান করেন আপনি, তাহলে আপনার সেরোটোনিন উৎপন্ন হবে, দেখবেন আপনার সারাদিন ভালো লাগছে ওই দিন, যখন আপনি এরকম কোনো দান করেন। যারা করেছে এরকম দান কখনো, তারা বুঝতে পারবে আমার কথা। আর একটা জিনিস হচ্ছে এক্সারসাইজ করলেও সেরোটোনিন উৎপন্ন হয়। এই দুইটাই রিসার্চ করতে পারেন আরও চাইলে। এই দুইটা ক্ষেত্রে আমাদের সেরোটোনিন উৎপন্ন হয়, যেটা মানসিক দুশ্চিন্তা কমায়।
কিন্তু মানসিক দুশ্চিন্তায় মানুষ পড়ে কখন, যখন সে কোনো একটা লাইফের কোনো একটা বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে, মানে নিজের সব কিছু থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, তখনই মানুষ স্ট্রেসে পড়ে। কারণ ধরেন কেউ একজন তার ফ্যামিলিকে এত বেশি গুরুত্ব দিচ্ছে, সে তার ক্যারিয়ারে পিছিয়ে পড়ছে, তখন ক্যারিয়ার রিলেটেড স্ট্রেস আসে। কেউ তার ক্যারিয়ারকে এত বেশি গুরুত্ব দিচ্ছে যে ফ্যামিলিকে সে সময় দিচ্ছে না, তখন ফ্যামিলি রিলেটেড স্ট্রেস আসে। কিন্তু ব্যালেন্স যে করতে জানে সে, তার আবার স্ট্রেস আসবে না। তো ব্যালেন্স করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমাকে সব কিছুতে পারফেকশন খুঁজলে হবে না, আমাকে সব কিছুতেই দেখতে হবে যে কত দূর পর্যন্ত আমি যদি সময় দিই, কত দূর পর্যন্ত যদি আমি গুরুত্ব দিই, তাহলে আমি ঠিক থাকছি। একদম আছে না অনেকে, আপনার তো জীবনের লক্ষ্য ইলন মাস্ক হওয়া না, আগে যদি ওরকম লক্ষ্য হয় তাহলে যান, তাহলে বিয়েও করেন না। কারণ দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে, যেমন এপিজে আব্দুল কালাম বলেন, তারপরে আরও অনেক ধরনের মানুষ আছেন যারা একটু, আইনস্টাইন বলেন, আরও অনেক ধরনের আছেন, নিকোলা টেসলারও গার্লফ্রেন্ড ছিল কিনা আমি জানি না, মানে বিভিন্ন মানুষ যারা নিজেদের ক্যারিয়ারের চরম লেভেলের সফল এবং চরম লেভেলের পাগল থাকতো, তারা কেউ বিয়ে করেনি বা তাদের টিকেনি বিয়ে। রিজনটা কি? কারণ তারা ওই ফ্যামিলিকে সময় দিত না। ওইরকম মানুষ যদি আপনি হতে না চান, তাহলে আপনার দরকার নেই অত কিছু করার। আমি চাই ব্যক্তিগতভাবে যে আমার লাইফ ব্যালেন্সে থাকুক, যেন আমার ফ্যামিলি ঠিক থাকে, আমার ক্যারিয়ার ঠিক থাকে, হেলথও ঠিক থাকে, যেন আমার পুরো বয়সটা, যেটা লাইফ স্প্যান হয়তো বা 72 বছর গড়ায় অনুযায়ী, যেটা যেন এনজয় করতে পারি। আফসোস যেন না হয় যে বাবা মাকে বা পরিবারকে, ওয়াইফকে, সন্তানকে আরেকটু সময় দিতে পারলে ভালো হতো, এটা যেন আফসোস না হয় যে আরেকটু বেশি টাকা কামাতে পারতাম ইনভেস্টমেন্ট করে, কিন্তু ভুল জায়গায় শখ পূরণ করতে যেটা করতে পারিনি। এটাও যেন আফসোস না হয় যে হাঁটুতে ব্যথা। এই তিনটার আফসোস আমি চাই না, আমার জীবনে কোনো আফসোস বর্তমানে নাই, আর আমি এটা মৃত্যুর আগ পর্যন্ত কোনো আফসোস চাই না। এটার জন্য বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, সব কিছু নিয়তির উপর ছেড়ে দিলে হবে না। কারণ আল্লাহ সব কিছু আমাদেরকে প্যাটার্ন অনুযায়ী দিয়েছে, আমরা এটা করলে এই ফল পাই, ওটা করলে ওই ফল পাই। ফিক্সড কোনো কিছু নাই। ফিক্সড আছে, ধরেন কম্পিউটারের গেম কি অ্যালগোরিদম কেউ না কেউ একজন তৈরি করেছে। ধরেন সবাই জিটিএ ভাইস সিটি খেলেছি না আমরা সবাই, আপনি চাইলে কাউকে গুলি করে মারতেও পারেন, নাও মারতে পারেন, এটা কিন্তু অলরেডি সেট কম্পিউটারে। আমাদের লাইফে এইভাবে অ্যালগোরিদম অলরেডি সেট, এটা প্রমাণ করা সম্ভব হয়নি। সায়েন্টিস্টরা তো এটাও, অনেকে হাইপোথিসিস এরকমও আছে যে আমরা যা কিছু করছি সব কম্পিউটার প্রোগ্রামিং, কিন্তু এটা কোনো প্রমাণ নাই, এটার কোনো প্রমাণিত ইয়ে নাই, কিন্তু এটা একটা হাইপোথিসিস। তো এই প্রোগ্রামিংটা কে করেছে? কেউ একজন সত্তা আছে যে এরকম প্রোগ্রামিং করেছে যে আমরা যা কিছু করছি তা আগে থেকে নির্ধারণ করা আছে। কিন্তু এক্ষেত্রেও আমরা প্রত্যেকে কিন্তু এক একটা কম্পিউটারের গেমসের মতো ক্যারেক্টার, কিন্তু এই ক্ষেত্রেও আমরা যেরকম অনুযায়ী ডিসিশন নিচ্ছি, যাকে গুলি করছি কেস খাচ্ছি, হ্যাঁ, যাকে হত্যা করছি একটা কেস খাচ্ছি, একটা ভালো কাজ করছি রিওয়ার্ড পাচ্ছি, এটা ওই কম্পিউটার গেমের অংশ। এটা নাকি এইরকম অ্যালগোরিদম হতে পারে, এটা সায়েন্টিস্টরা এটা অনুমান করছে, এটা কিন্তু কোনো প্রমাণিত ফ্যাক্ট না। তো ধরে নিন আপনি এটাই, যেমন ইসলামেও কি আমরা ধরে নিচ্ছি যে আমাদের হচ্ছে রিজিক নির্ধারিত, তারপরে হচ্ছে আমাদের হায়াত নির্ধারিত, কিন্তু ওটাও ডিপেন্ড করে যে আপনি কি করছেন না করছেন তার উপরে। তো এটা হচ্ছে ফ্যাক্টর। তো আমি প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। আমি আফসোস করব নাকি আমি উপভোগ করবো আমার জীবন, এটা আমার উপরে ডিপেন্ড করছে। আর আমি এটা বিশ্বাস করি, এটা বিশ্বাস করতে আমার ভালো লাগে, আর এটা বিশ্বাস করলে আমি দায়িত্বশীল হয়ে যাই। এটা বিশ্বাস করার ফলে আমি এমন মনে হয় না যে না আমি যাই করছি খারাপ কাজ করি, একটা এটা তো নিয়তিই ছিল, খারাপ কাজ করা তো আমার নিয়তিই ছিল, আগে থেকে লেখা ছিল, তাই আমি খারাপ কাজ করেছি। এই জিনিসটা তো আমি বিশ্বাসী না। আমি বিশ্বাসী যে হ্যাঁ, আমি এখন খারাপ কাজ করলে এটার যেটা রেজাল্ট আছে, যেটা ব্যাড ইম্প্যাক্ট আছে, সেটা নির্ধারিত, আর সেটা আমি পাবো। পজিটিভ কাজ যেটা করব সেটারও একটা গুড ইম্প্যাক্ট আছে, সেটাও নির্ধারিত, সেটাও সেট করা আছে, এবং সেটা আমি পাবো। তো আমি ওই পজিটিভ ইম্প্যাক্টগুলো, পজিটিভ রেজাল্টগুলো আমার লাইফে চাই। আপনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের ফিটনেস অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন, সেটার সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা এবং পুরো জার্নিটা নিয়ে জানতে চাই। এখানে আমাকে কন্টেন্ট ক্রিয়েশন অনেক বেশি হেল্প করেছে, এবং আমি হ্যাঁ সার্টিফিকেশন আমাকে হেল্প করেছে অনেক বেশি। কারণ ধরুন আমি ওই যখন যেই প্রবলেমে পড়েছি, যেমন কোনো পিসিএস এর রোগী বলেন, তারপরে হচ্ছে ডায়াবেটিসের রোগী বলেন, হার্টের পেশেন্ট বলেন, এদের জন্য আলাদা আলাদা প্ল্যান তৈরি করতে হয়। সেগুলো আমি আবার সার্টিফাইড কোর্সগুলো করেছিলাম। পাশাপাশি একজন প্রেগনেন্ট মহিলার কেমন হতে হয়, লাইফস্টাইল কেমন হতে হয়, সেটা নিয়েও আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট হয়েছিল তখন আমরা দুজনেই একসাথে কোর্স করেছিলাম। এরকম বিভিন্ন বিষয় যেগুলো আমি লাইফে কখনো না কখনো সমস্যায় পড়েছি, সেগুলো সব কিছু নিয়ে আমি কোর্স করেছি আলাদা আলাদা। কিন্তু আমি সার্টিফিকেশনের কথা কেন বলি না, কারণ আমি কাউকে কনসালটেন্সি প্রোভাইড করি না। আমি কারো কাছে কোনো অর্থের বিনিময়ে ডায়েট প্ল্যান বা এক্সারসাইজ প্ল্যান বিক্রি করি না, আমার ভালো লাগে না। আমার সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলতে এবং এই যে আপনাদের ইন্টারভিউতে এসে বকবক করতে বেশি ভালো লাগে। তো আমি এই কাজই করি, আর আমার যেটা ভালো লাগে তার বাইরে আমি কোনো কাজ করি না, এই কারণে সার্টিফিকেশনের কথা বলি না। এই জিনিসগুলো আমাকে হেল্প করেছিল যে আমি যে আমার নলেজের যে ডেপথ, এটা যে বেড়ে গেছিলো, আমি কথা বলছিলাম মানুষের সামনে সোশ্যাল মিডিয়াতে। তো এইটা যখন এসএসএফ এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা আছে, আমি ওনার নাম ভুলে গেছি, উনি আমাকে তখন অ্যাপ্রোচ করেন যে আপনি আমাদের যারা 125 জন আছে সেরা, এটা বিজিবি থেকে আছে, আর্মি থেকে আছে, পুলিশ থেকে আছে, মানে সেরা 125 জন আছে স্পেশাল সিকিউরিটি ফোর্সে, যারা সবাই কর্নেল এবং মেজর। তো ওদের প্ল্যান তৈরি করতে হবে, এক্সারসাইজ এবং তাদের স্লিপ সাইকেল এবং হচ্ছে তাদের হচ্ছে ডায়েট প্ল্যান।
তো সব থেকে বড় প্রবলেম তাদের স্লিপ সাইকেলে, যেটা আমি পুলিশদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, যে আপনি একটা পুলিশকে কখনো ফিট পাবেন না যদি তাদেরকে ঘুমানোর সময় না দেন। কারণ একজন কম ঘুমালে তার এত বেশি স্ট্রেস রিলিজ হয়, আর লিভার স্ট্রেসে থাকলে মিনিমাম 100 গ্রাম সর্বোচ্চ 300 গ্রাম পর্যন্ত চিনি তৈরি করে। অর্থাৎ আপনি ধরেন কোনো কিছু খাচ্ছেন না, চা কফি চিনি ভাজা পড়া কিছু খাচ্ছেন না, কিন্তু আপনার লিভার অটোমেটিক চিনি তৈরি করবে যদি আপনি কম ঘুমান। তো এই ডিফেন্সে যারা থাকে তাদেরকে ঘুমানোর সময়টা অনেক কম দেওয়া হয়, এটা তাদের মূল প্রবলেম। তাদের মূল প্রবলেম এক্সারসাইজ না, তাদের মূল প্রবলেম ডায়েট না। হ্যাঁ, ডায়েটেও প্রবলেম ছিল, যেটা আমরা বুঝি না অনেকে, কিন্তু কেউ যখন ওয়ার্কআউট করে বা প্যারেড করছে, এক্সারসাইজ করছে, খেলোয়াড়, তারা হালকা পাতলা সুগারও খেতে পারে, ওটা মেন প্রবলেম না। তাদের মূল প্রবলেম ছিল ঘুম, যেটা ইউএসের যে প্যাটার্ন, ইউএসএতে সবাইকে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর সময় দেওয়া হয়, ডিউটি শিফট ভাগ করা থাকে। এই 8 ঘন্টা ঘুমানোর জন্য, মানে ঘুমানোর জন্য হয়তো বা 7 ঘন্টা, এবং ঘুমের আগে পরে যে কাজগুলো আছে সেটার জন্য আরও 1 ঘন্টা এক্সট্রা দেওয়া হয়। সেটা বাংলাদেশে দেওয়া হচ্ছে না, সেটা আমি কথা বলেছিলাম। আশা করি এই ভিডিওটা যখন প্রকাশ হবে তখন যারা কর্মকর্তা আছেন তারা এটা যাচাই করবেন, কারণ যদি আপনি ঘুমাতে না দেন আপনার বাহিনীকে, তাহলে তারা কখনোই সুস্থ হবে না, এবং তারা যখন অসুস্থ থাকবে, স্ট্রেসফুল লাইফে থাকবে, তখন তাদের ডোপামিনের দরকার হবে। পুলিশের উপরে এত রাগ কেন মানুষের? পুলিশ কেন মানুষকে এত বেশি, ওই যে অনেক সময় আমরা দেখি না যে পুলিশ উল্টাপাল্টা কাজ করছে বেশি, তার কারণ হলো সেই স্ট্রেসে আছে, তার এখন ডোপামিন দরকার। তো ডোপামিন কিভাবে পাবে? কোনো একটা যদি টুকটাক দুর্নীতি করে ফেলি আমরা, সাথে সাথে ডোপামিন রিলিজ হয়। কিছুদিন আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে সিঙ্গাপুরে একজন ফিটনেস মডেল আইকন এবং ফটোগ্রাফার চুয়ান্দো তান, তিনি 59 বছর বয়স, অথচ 59 বছর বয়সে তিনি 20 বছরের একজন তরুণের মতো ফিটনেস ধরে রেখেছেন এবং তার চেহারায় কোনো বার্ধক্যের ছাপই পড়েনি। কিন্তু দেখা যায় যে বর্তমানে 25 বছর বয়সে সে বুড়ে যাওয়ার প্রবণতা, সেটা মেন্টালি আর ফিজিক্যালি দুইভাবে হতে পারে। এই যে এত পার্থক্য, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমত দেখেন যে আপনি যার কথা বললেন সে জেনেটিক্যালি একটু ব্লেসড, পাশাপাশি লাইফস্টাইলের গুরুত্ব এখানে আছে। যেমন ধরেন যে 1760 সালে একটা রিসার্চ প্রকাশ হয়েছিল যে 1760 সালে প্রায় 100 থেকে 150 জন 60 বছর বয়সের পুরুষের টেস্টোস্টেরন মাপা হয়েছিল, যে তাদের শরীরে টেস্টোস্টেরন লেভেল কত। সেই টেস্টোস্টেরন লেভেলে যেটা বের হয়েছিল 1070 ন্যানোগ্রাম হচ্ছে একজন মানুষের সর্বোচ্চ, 1070 ন্যানোগ্রাম পার ডেসিলিটার টেস্টোস্টেরন লেভেল একজন মানুষের সর্বোচ্চ লেভেল। তো তাদের হয়তো বা পাওয়া গেছিল 900, 950 বা 800 এরকম পাওয়া গেছিল, এক্স্যাক্ট অ্যামাউন্ট আমার মনে নাই, রিসার্চটা দেখতে হবে সার্চ করে। তো ওইখানে 60 বছর বয়সের পুরুষের যে হরমোন লেভেল ছিল, টেস্টোস্টেরন লেভেল, যেটা পুরুষের প্রধান সেক্সুয়াল লেভেল, প্রধান সেক্সুয়াল হরমোন যেটা পুরুষের, সেটা বর্তমানে 30 বছর বয়সের অ্যাভারেজ টেস্টোস্টেরন লেভেল, 30 বছর বয়সের একটা যুবকের। কিভাবে হয়েছে? রিজনটা হচ্ছে যে ঘুম। এখানে ঘুমটা সবার প্রথমে চলে আসে, এবং খাদ্যাভ্যাস আসে, শারীরিক পরিশ্রম আসে। ঘুমটা কিভাবে আসে? ওই 1960 সাল এবং 1760 সাল থেকে 1960 সাল, এই 200 বছরের ভিতরে তখন ইন্টারনেট এসেছিল না, সব জায়গায় বিদ্যুৎও ছিল না। তো সন্ধ্যার পরপরই মানুষ পাখির মতো ঘুমিয়ে যেত এবং খুব ভোরে ঘুম থেকে উঠতো। আমাদের টেস্টোস্টেরন লেভেল পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হওয়ার জন্য রাত 11টা থেকে রাত 1টা 2টা এই পিরিয়ডটা ঘুমানোটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই পিরিয়ডের ভিতরে গভীর ঘুমে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময় মানুষ সন্ধ্যা 7টা 8টা সময় যেহেতু ঘুমিয়ে যেত, তো রাত 11টা 12টার দিকে সে গভীর ঘুমিয়ে থাকতো এবং ভোর 4টার সময় উঠে যেত। তো তার টেস্টোস্টেরনটা পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হওয়ার সময় পেত। পাশাপাশি তারা তখন প্রসেস ফুড খেত না। প্রসেস ফুড কী করে? খুব দ্রুত সুগার রেজ করে, দ্রুত যখনই বডিতে সুগার যাবে তখন বডি ডোপামিন রিলিজ করে টেস্টোস্টেরনের পরিবর্তে। তো ডোপামিন বাড়বে, টেস্টোস্টেরনটা সাময়িক সময়ের জন্য শাটডাউন থাকবে, কারণ শরীরকে তখন ইনসুলিন হরমোনও প্রচুর পরিমাণে তৈরি করতে হয় ওই সুগারগুলো যেগুলো আপনি খেলেন সেগুলো মাসল সেলে পৌঁছানোর জন্য। তো শরীর একই সাথে ডোপামিন তৈরি করবে, ইনসুলিন তৈরি করবে এবং টেস্টোস্টেরনটাকে সাময়িক সময়ের জন্য শাটডাউন রাখবে। এখন আমরা তো সাময়িক সময়ের জন্য চিনি খাচ্ছি না, প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর কোনো একটা খাবার খাচ্ছি যেখানে চিনি থাকছে। তো কি করছে? টেস্টোস্টেরন লেভেল সাময়িক সময়ের জন্য অল্প অল্প করে শাটডাউন হচ্ছে, যার কারণে টেস্টোস্টেরন আরও কমছে। পাশাপাশি ওই সময় মানুষজন শারীরিক পরিশ্রম করতো 1960 সালের ওই সময়। তো ওই শারীরিক পরিশ্রম করতে তাদের ভিতরে যেটা দেখা গেছে রিসার্চে, যে যত ধরনের খেলোয়াড় আছে বা প্রফেশন আছে তাদের ভিতরে যেই প্রফেশনের যে গ্রুপে সব থেকে বেশি টেস্টোস্টেরন লেভেল, সেটা হচ্ছে কাঠুরে, যারা এই যে গাছ কাটে। তো আমি বলছি না যে সবাইকে কাঠুরে কাজ করতে হবে, মানে মূলত যারা শারীরিক পরিশ্রমমূলক কাজ করে নিজের হাত পা ব্যবহার করে, তাদের টেস্টোস্টেরন লেভেল সর্বোচ্চ লেভেলে, ফুটবলার ক্রিকেটারদের থেকেও অনেক বেশি। এটা হচ্ছে রিসার্চে দেখা গেছে। তো এই যে সবগুলো ম্যাচ করেন, দেখেন ওই আপনার 1760 সাল থেকে 1960 সাল পর্যন্ত মানুষজন ওই সব কাজ করতো। তখন কেউ ফ্যাক্টরিতে যেত না, কারণ তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে 1760 সালে। তার আগে সবাই ওই ধানি জমিতে কাজ করতো, অথবা কোনো ফসল ফলাচ্ছে, ব্যবসাও করতো যারা, তারা নিজেরই ফলানো ফসল যে বাজারে বিক্রি করতো। অর্থাৎ প্রচুর মুভমেন্ট হতো। সেই মুভমেন্ট কমলো, খাদ্যাভ্যাসে পরিবর্তন আসলো। এখন আমরা
ফ্যাক্টরির পণ্য একটু পরপর খাই, পাশাপাশি আমরা ঘুমাচ্ছি রাত 2টা-3টার সময়, পার করে ফেলছি। টেস্টোস্টেরন লেভেল যেই সময় সর্বোচ্চ লেভেলের উৎপন্ন হয় সেই সময়টাকে পার করে আমরা ঘুমাতে যাচ্ছি। এই সব কিছু মিলিয়ে আমাদের বডিতে এত বেশি ইম্প্যাক্ট পড়েছে যে আমাদের টেস্টোস্টেরন লেভেল 30 বছর বয়সে একটা পুরুষের টেস্টোস্টেরন লেভেল 60 বছর বয়সের মতো হয়ে গেছে আগেকার যুগে। যার কারণে আগে দেখবেন যে বুড়া বয়সের মানুষজন বাচ্চার বাবা হতো, এখনো হয় অনেকে। এটা কিন্তু এমন না যে গণহারে সবার হয়েছে, এর ভিতরেও কিছু কিছু মানুষ আছে সুস্থ, যেমন আমার তো প্রবলেম নাই, আরও যেমন আপনি যার নামটা বললেন তারও কোনো প্রবলেম নাই। তারপরে হচ্ছে যারা হচ্ছে আপনার দেখবেন একটু অ্যাক্টিভ থাকে, এক্সারসাইজ করে, তারাও দেখবেন 60-70 বছর বয়সে অ্যাক্টিভই আছে। যেমন আমার নিজেরই নানি 70 বছর প্রায় কাছাকাছি বয়সে অ্যাক্টিভ, সে নিজে এক্সারসাইজ করে, ওয়েট লিফটিংও করে। তো সে শুরু করেছে 60 বছর বয়সে। আমি 10 বছর আগে জিমনেশিয়াম ওপেন করেছিলাম, তো ওই 60 বছর বয়সে শুরু করেছে, তার বয়স এখন 70-এর কাছাকাছি, সে এখনও ফিট আছে। তো এই ব্যাপারটা যে কোনো সময় শুরু করা যায়, বডি রেসপন্ড করবে, কিন্তু শুরু করতে হবে হলো যেটা আমার ক্ষমতার ভিতরে আছে, আমার আয়ত্তের ভিতরে আছে ওইভাবে। আমি যদি 1 কেজি লিফট করতে পারি তাহলে আমি 1 থেকে 1.5 কেজিতে যাবো, 2 কেজিতে যাবো, এইভাবে। প্রথম দিনই গিয়ে আমি 20 কেজি 30 কেজি তুলে প্রথম দিনই আমি সালমান খান হওয়ার মতো যদি ট্রাই করি তাহলে আমি ইনজুরি নিয়ে পড়বো, ইনজুরি নিয়ে আমি ছেড়েই দেবো। তো এই বেনিফিটগুলো আমরা মিস করে ফেলি সবাই, আমরা মাসলগুলোকে লস করে ফেলছি। 30-এর পর প্রতি বছর আমাদের 1% করে টেস্টোস্টেরন কমে ছেলেদের, এবং মেয়েদের 25-এর পরই ইস্ট্রোজেনের সেন্সিটিভিটি কমতে থাকে, যেটা মহিলাদের প্রধান সেক্সুয়াল হরমোন। এটাকে ঠিকঠাক রাখার জন্য শারীরিক পরিশ্রম করতে হয়, অর্থাৎ স্কোয়াট পজিশনে বসতে হয়। নারীরা যেমন আগে কী করতো, পুকুর ধারে কলস নিয়ে যে পানি তুলতো স্কোয়াট পজিশনে, তারপরে হচ্ছে জাতা কলে ধান ভাঙছে, কি করছে, মানে সিনেমায় দেখেছি আমরা। বিভিন্ন ধরনের মুভমেন্ট করতো তারা, গ্রাম্য নারীরা। এখন শহরে আমরা পানির ফিল্টারেও ক্লিক করে পানি পান করছি। কারণ পানির ফিল্টারে ক্লিক করে পানি পান করা খারাপ না, টেকনোলজি ব্যবহার করা খারাপ না, সমস্যা হচ্ছে টেকনোলজির উপরে পুরো নির্ভর হয়ে শারীরিক পরিশ্রম বন্ধ করে দেওয়াটা খারাপ। মানে আমাদের আগে শারীরিক পরিশ্রম বিভিন্নভাবে হয়ে যেত, এখন সেগুলো কমে গেছে। ওটা বাড়ালে আপনি আবার ওই আগেকার যুগে 1760 সালের মানুষজন যেরকম থাকতো, লাইফস্টাইল লিড করতো, সেটা পাবেন, যেটা এখনও বর্তমানে অনেক মানুষ করে। এবং এটার সাথে আপনার বড়লোক হওয়া গরিব হওয়ার কোনো সম্পর্ক নাই। অনেক দেখবেন যে গরিব মানুষ আছে রাস্তার ধারে ওই হোটেলে পরোটা ভাজে, ইয়া বড় ভুঁড়ি। রিজনটা কি, সে গরিব হওয়া সত্ত্বেও সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, কোনো মুভমেন্ট করে না। অনেক রিচ মানুষ আছেন দেখবেন যে খুব মানে তার সময়, তার ব্যবসায়িক সময় বলেন বা তার প্রফেশনের বাইরে গিয়েও সে এক্সারসাইজ করার জন্য সময় বের করে ফেলছে। সে হয়তো বা নিজে জিমনেশিয়ামে যাচ্ছে অথবা নিজের বাসায় জিম ওপেন করছে, কিন্তু সে করছে। অর্থাৎ জিমের গুরুত্বটা এখানে আসছে, যখন আপনি ফিজিক্যাল পরিশ্রম করার সময় পাচ্ছেন না, বাইরে হোক বা ভেতরে হোক, তখন জিমের প্রয়োজনীয়তা চলে আসছে। আর এই জন্যই জিমের বিজনেসের ফিউচার অনেক ব্রাইট বাংলাদেশে। তবে যারা করবেন এখানে দেখবেন যে জিমের বিজনেসে ব্রাইট কীভাবে হবে, যদি সেই ট্রেনারটা যে থাকবে সে যেন প্রফেশনাল আর এডুকেটেড হয়, সে যেন মানুষকে আলাদা আলাদা প্ল্যানে, আলাদা আলাদা প্রবলেমের জন্য আলাদা আলাদা গাইডলাইনও দিতে পারে মানুষকে, এরকম ট্রেনার হতে হবে। শুধুমাত্র বড় মাসল আছে, কোনো একটা কম্পিটিশন জিতেছে, এইরকম ট্রেনারকে দিয়ে জিম চালানো ফিউচারে কঠিন। এখন চলে যাবে, আর 5 বছর পর আপনি যদি একজন বড় বিজনেসম্যান হন, আপনি যদি একজন প্রফেশনাল কোনো একজন ব্যক্তি হন, আপনি চাইবেন এমন একজন ট্রেনারের কাছে যেতে যে আপনার শরীরের অবস্থা বুঝে, আপনার সব রিপোর্ট বুঝে আপনাকে প্ল্যান দিতে, যে এই খাবার খেলে আপনার এই প্রবলেম বাড়বে না, এই এক্সারসাইজ করলে আপনার এই প্রবলেম হবে না। এরকম সমস্যা আমরা অধিকাংশ ট্রেনার এখনও বাংলাদেশে হয়নি। রিজনও আছে, কারণ আমরা তো পে করি না। যে কোনো কিছুতে আপনি যদি হাইলি কোয়ালিফাইড মানুষ চান আপনার ইন্ডাস্ট্রিতে, তাহলে আপনাকে পেও করতে হবে অনেক বেশি থাকে। আমরা যেহেতু পে করছি না, তাই কেউ এটা নিয়ে পড়াশোনাও করতে চায় না, এবং কেউ সার্ভিসও পাচ্ছে না ওইভাবে। তখন আমাদেরকে বিদেশ থেকে ট্রেনার হায়ার করা লাগে। এখন বাংলাদেশে অনেকে আছে, আমি আজকে আমার সাথে ব্যাকগ্রাউন্ডে আপনি দেখলেন যে পরিচিত হলেন আপনি, উনি হচ্ছে আমাদের টিমের একজন ট্রেনার। উনি হচ্ছে আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে এই ফিজিক্যাল এডুকেশনের উপরে, বুঝছেন, অনেক বেশি কোয়ালিফাইড। তো এরকম সে কিন্তু কোনো কম্পিটিশন জেতেনি এখন পর্যন্ত, কিন্তু সে প্রায় মাসে 2 লাখের কাছাকাছি আর্ন করে। রিজনটা কি, সে অনেক বেশি কোয়ালিফাইড, সে জানে মানুষকে কোন সমস্যা অনুযায়ী কোন প্ল্যান দিতে হয়। তো এই কারণে সে পারে। তার কিন্তু অনেক মাসকুলার, অনেক বড় বডি নাই। যারা ফিটনেস আইকন হতে চান, তরুণ প্রজন্ম বা আপনার মতো ফিটনেসে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য কি পরামর্শ রয়েছে? কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, যে আমি শুধুমাত্র বডি বানানোর চেষ্টা করব না, এর পাশাপাশি আমার পার্সোনালিটি বিল্ড করার চেষ্টা করব। আমার কারণে যেন অন্য একজন কষ্ট না পায়, ওই রকমভাবে আপনাকে ম্যাচিউর ওয়েতে কথা বলতে হবে। অনেকে তো দেখা যায় যে সে কম্পিটিশন জিতেছে, ভালো কিছু করেছে, সে একটা কোথাও জবও পেয়ে যায়, কিন্তু তার কাছে মেম্বাররা এক্সারসাইজ করতে, ট্রেন করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ সে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে না। সে হয়তো অপমানের সুরে কারোর সাথে কথা বলে, বা এমনভাবে বোঝায় যে একজন মানুষ মনে করে তার পুরো জীবনটাই ভুল। তো এইরকম করা যাবে না, আপনাকে তার এমপ্যাথেটিক হতে হবে। তার এমপ্যাথেটিক হতে হবে, তাকে দেখতে হবে যে সে ব্যক্তিটা কিভাবে অনুভব করছে, আপনার কথাটা কিভাবে নিতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পাশাপাশি আপনাকে নিজেকে অনেক সুখী জীবনযাপন করতে হবে। ভালো ফিটনেস ইনফ্লুয়েন্সার হতে হলে আপনাকে নিজেকে মনের ভিতর দিয়ে, উপর দিয়ে, বাহির দিয়ে, চারিদিক দিয়ে সুখী জীবনযাপন করতে হবে। অনেকে বলে যে ভাই কিভাবে সুন্দরভাবে কথা বলবো যদি ইনফ্লুয়েন্সার হতে চাই, ভেতর এবং বাইরে সেম হতে হবে।
ভেতর এবং বাইরে যখন সেম হয় তখন আপনার কথা অটোমেটিকলি ফ্লোতে বের হয় একের পর এক। যখন আপনি ভেতরে একরকম চিন্তা করছেন কিন্তু আপনি উপরে সাজিয়ে কথা বলার চেষ্টা করছেন, তখন আপনার কথা হয়তো বা শুনতেও একটু ভালো লাগবে কিন্তু মানুষের মনে গাঁথবে না ওই কথা। হয়তো বা আপনি একটু ওয়ার্ড একটু সুন্দর করে বললেন, যেমন আমার অনেক সময় হয় না যে আমি আঞ্চলিকতা চলে আসে অনেক সময়, আমার কাছে ওটা কোনো ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে যে আমার কথার পরে আপনার লাইফে কি ইম্প্যাক্ট পড়লো, আপনি আমার কথা থেকে কি শিখলেন সেটা বুঝতে পারলে হলো। এই কারণে আমি অধিকাংশ কথাতে ইংলিশ ওয়ার্ড ইউজ করি না, আমি চেষ্টা করি বাংলা ওয়ার্ডগুলো যত বেশি ইউজ করার। তারপরেও এই যে ইউজ, ব্যবহার, এই যে বিভিন্ন জিনিসগুলো এগুলো আমি একটু বাংলায় বা ইংলিশে বলে ফেলি, বাংলায় বলতে পারি না, এগুলো আরও চেষ্টা করছি। এই কারণে আমি বললাম যে আমি যতটা দ্রুত সফল হয়ে গেছি, খুব দ্রুত আমাদের 2.5 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, যেটা একটা সায়েন্টিফিক কন্টেন্ট, এটা পুরোটাই সায়েন্স বেস কন্টেন্ট, যেটাতে হওয়া অস্বাভাবিক একটা ব্যাপার। আমি চাচ্ছিলাম যে একটু স্লো আসুক, হয়ে গেছে অনেক দ্রুত, যার কারণে আমি হয়তো বা 2 বছর পর যত সুন্দরভাবে পলিশড হইতে মানুষকে প্রেজেন্ট করতে পারবো আমার কথা, সেটা এখন হয়তো বা পারি না বা এখনও শিখিনি আমি ওইভাবে। এটা একটা প্রবলেম যে আমাদের দেশে সমস্যা হচ্ছে যে হাইলি কোয়ালিফাইড মানুষ, তারা মানুষের উপকার করার জন্য মানে ইন্টেনশন তাদের ক্লিয়ার না, তাদের ইন্টেনশন শুধু আর্ন করা। আমার ক্ষেত্রে যখন আমার আর্নিং মান্থলি একটা রিচ হয়ে গেছে, আমি একটা টার্গেট সেট করেছিলাম, সেটা টার্গেট না বলি, ওটা যখন আমার রিচ হয়ে গেছিলো তারপর থেকে আমি চিন্তা করেছি যে আমি আর টাকা পয়সা কামানোর জন্য কাজ করবো না, এখন আমি মানসিক সুখ যেটাতে আমার বাড়ে সেটার জন্য কাজ করবো। এর সাইড আমার টাকা আসবে, মানে ওটা কাজ করতে গিয়ে আমার টাকা আসলো কি লস হলো ওটা আমার দেখার বিষয় না, সেটাই হয়, ওটা আরও টাকা বাড়ছে। যখন আমি এটা চিন্তা করা শুরু করলাম যে আমি আর টাকার জন্য কাজ করবো না, তখন আমার টাকা আর্নিং আরও বেশি হচ্ছে। কারণ আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের কারণে আমার এত বেশি ব্র্যান্ড ভ্যালু বেড়েছে যে আমাকে অনেক মানুষ ফ্র্যাঞ্চাইজির জন্য অফার করছে। হয়তো বা 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট আমি পেয়ে যাচ্ছি 1 মাসের ব্যবধানে, যেটা কামাই করতে আমার 1 বছর লাগতো। এই জিনিসগুলো হয়ে গেছে, এটা আমি কিন্তু কখনো এক্সপেক্ট করিনি, আর এটা আমি অনেক দ্রুত পেয়ে গেছি। তা আমি চাই যে একটু স্লো আসুক, মানুষজন এত দ্রুত আমার উপরে পেছনে ঝাঁপিয়ে না পড়ুক, কারণ যত দ্রুত আপনি সাকসেসফুল হবেন তত দ্রুত আবার পড়ে যাওয়া সহজ। আমি চাই একটু বেসটা আস্তে আস্তে ক্লিয়ার হোক, মানে আমি যোগ্যতা অর্জন করি, আমার বেস একটু স্ট্রং হোক, তারপর আস্তে আস্তে আরও উপরে উঠি। তো অনেকে দ্রুত ফলোয়ার পাওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলে, ইন্টেনশন ক্লিয়ার হতে হবে। ভুল কিন্তু সবার হয়, আমারও হয়েছে ভুল। এমন আমিও ধরেন কোনো একটা হরমোনাল ব্যাপারকে, আমি হরমোনকে নিউরোট্রান্সমিটার বলেছি, নিউরোট্রান্সমিটারকে হরমোন বলেছি, পরে আবার ঠিক করে সংশোধন করে আবার ভিডিও বানিয়েছি। তো এরকম ভুল আপনার হবে, তো ভুল হলো, কেউ ভুল ধরলো সেটা না অপমানিত বোধ করা যাবে না। যেমন আমাকে তো অনেকে বলে যে ভাই এটা আরেকটু সুন্দর হতে বলেন, তখন আমি সেটা চেষ্টা করেছি, পরবর্তী ভিডিওতে ঠিক করার চেষ্টা করেছি। এইভাবে মানুষজন পছন্দ করা শুরু করেছে আমাকে। আপনি 2 বছর 3 বছর আগের যদি কোনো একটা ভিডিও বের করেন আমার, দেখবেন 2-1টা ভুল পাবেন, কিন্তু ইন্টেনশন সবসময় ক্লিয়ার ছিল, আমার সিদ্ধান্তে কখনো সমস্যা ছিল না। আমি যদি বলেছিলাম যে হ্যাঁ এই ফুডটা খেলে আপনার এই সমস্যাটা হবে, হয়তো বা ওর ভিতরে একটা ফ্যাক্টর আমার ভুল হয়ে গেছে ওয়ার্ড, কিন্তু আলটিমেট যে সিদ্ধান্ত রেজাল্ট আমার কথার সেটা আবার ঠিক ছিল, যার কারণে মানুষ পছন্দ করে বেশি। আর এইটাই দরকার, আপনার কথা যেন একটা রিক্সাওয়ালাও বোঝে যদি আপনি একজন ইনফ্লুয়েন্সার হতে চান। শুধু ভাব নিয়ে বেশি বেশি ইংলিশ কথা বলবেন, প্রমাণ করবেন আপনি প্রচুর পরিমাণে শিক্ষিত মানুষ, এটা করলে আপনি কোনোদিনও বড় ইনফ্লুয়েন্সার হতে পারবেন না। অ্যাটলিস্ট ফিটনেসের ক্ষেত্রে হতে পারবে না, কারণ এই ব্যাপারটা অনেক কঠিন, এই ব্যাপারটা অনেক বোরিং। ফিটনেস অনেক বোরিং একটা বিষয়, এই বিষয়ে আপনাকে একদম মনে ভেতরে যা আপনি বাইরে যা তা নিয়ে কথা বলতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হয়ে যাবেন। আর এরকম মানুষ আস্তে আস্তে উঠে আসছে, আর এটাই অনেক পজিটিভ একটা ব্যাপার যে বাংলাদেশে আস্তে আস্তে বহু মানুষ এগুলো নিয়ে কাজ করছে, বিভিন্ন ডক্টররাও কাজ করছে। আমাকে এত ভিডিও বানানো লাগতো না যদি ডক্টররা এই কাজটা করতো, যে ডক্টররা যদি মানুষকে সাজেস্ট করতো যে এক্সারসাইজ করেন, সবাই যদি গণহারে বলতো যে হ্যাঁ এক্সারসাইজ করেন, এক্সারসাইজ ছাড়া ঔষধ কাজে দিবে না বা ওষুধের ইম্প্যাক্ট কমে যায়, ওষুধের তো একটা রেজিস্ট্যান্স ক্যাপাবিলিটি আছে, ওটা তো একটা সময় পর্যায়ে আর শরীরে কাজে দিবে না। তো ওই সময় একদম যেটা সঠিক গাইডলাইন সেটা হচ্ছে মুভমেন্ট বাড়ান শরীরে। এটা যখন ডাক্তাররা সবাই মিলে একযোগে বলা শুরু করবে, তখন আমার আর ভিডিও বানানোর প্রয়োজন হবে না, তখন দেখবেন মেডিসিন বিক্রির পরিমাণও কমে গেছে। এটা ডক্টররা করছে না, যতদিন করছে না ততদিন আমাকে বলা লাগছে, কিন্তু এটা আমার কাজ না, তো এটা তো একজন হাইলি প্রফেশনাল মানুষের কাজ। আমার ব্যাকগ্রাউন্ড পুরো বিজনেস, আমি বিজনেসে অনেক বেশি এক্সপার্ট, আমি বিজনেস বুঝি ভালো। কিন্তু আমি এই যে আমি আমার জীবনে যে হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো ছিল বা সুবিধাগুলো আমি পেতে চেয়েছিলাম, সেগুলো শেখার জন্য আমি এত কিছু শিখেছি। আর সেটা আমাকে আসলে কি আস্তে আস্তে কীভাবে ইম্প্যাক্ট পড়েছে আমি নিজেও বুঝিনি, আমার কোনো অবদান নাই, জাস্ট আমার ভালো লাগতো কাজ করতে। তো সবাইকে সাজেস্ট করবো যে জাস্ট টাকা পয়সা কামানোর জন্য না, দেখেন যে আপনি ফিল করছেন কিনা ভেতর থেকে যে আমার এটা করতে ভালো লাগে এবং আমি মানুষের উপকার করতে পারবো, সেক্ষেত্রে আপনি সফল হয়ে যাবেন, 2 বছর পর হলেও হবেন। ধন্যবাদ ভাই আপনাকে। যারা আপনার কথা শুনে ফিটনেস ইনথুজিয়াস্ট যারা রয়েছেন, তারা নিশ্চয়ই সিদ্ধান্ত খুব সহজে নিতে পারবেন যে আসলে তারা এদিকে ক্যারিয়ার করতে চান কিনা। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও, যে আমি আবারও বলছি আপনার স্টুডিওটা অনেক সুন্দর, আমার অনেক কথা বলতে ভালো লেগেছে এবং আপনি আমার কথা গুরুত্ব দিয়ে শুনেওছেন। এরকম হোস্ট পাওয়া খুব কঠিন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর হোস্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন ভাইয়া।